ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া ৭২-এর সংবিধানকে চাপিয়ে দেওয়ার কথা বলছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সংবিধানটি মূলত আওয়ামী লীগের, পরে সেটি জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ সময় কালকে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, কাল বেলা ৩টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হবে কর্মসূচি। পরে সেটি নীলক্ষেত, কলাবাগান, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে এসে শেষ হবে। সমন্বয়করা আরও বলেন, যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করছে। মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। আমরা চাই এই পয়েন্টগুলো থেকে, ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন, আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারেন। এটি আপনারা নির্ধারণ করবেন। এটি আগামীকাল বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। গণভবন থেকে লুট হওয়া প্রায় ৫.৫ কোটি টাকা দামের এসএসএফ-এর অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড ও নিরাপত্তা সরঞ্জাম দ্রুত উদ্ধারের তাগিদ সামরিক বিশ্লেষকদের। তারা বলছেন, দ্রুত এসব উদ্ধার করা না গেলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গণভবন ছাড়তে এসএসএফ-এর হাতে সময় ছিল মাত্র ৫ মিনিট, বলছে তারা। আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষণে উত্তেজিত ছাত্র জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেললে নিরাপত্তা শঙ্কায় পড়েন সেখানের বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। গণভবনের নিরাপত্তায় নানা অত্যাধুনিক যন্ত্র, গোলা বারুদ, রেডিও ও অপারেশনাল সরঞ্জাম মজুত করেছিল এসএসএফ। শুধুমাত্র সঙ্গের ছোট অস্ত্র নিয়েই গণভবন ছেড়ে সংসদ ভবনে চলে যান বাহিনীর সদস্যরা। এসএসএফ জানিয়েছে, বহিরাগতরা প্রবেশের পর খোয়া যায় এসব অস্ত্র ও সরঞ্জাম। তদন্ত প্রতিবেদনে জানা যায়, গণভবনে এসএসএফ অপারেশন রুমের দুটি স্থায়ী ভল্টে 2টি SMG T56 রাইফেল ও ৯,৪৯৮ রাউন্ড গুলি ছিল। এছাড়া এসএসএফ সদস্যরা সংসদ ভবনে তাদের ভল্টে 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি রাখেন। পরে গণভবন ও সংসদ ভবনের সে ভল্টগুলো পাওয়া যায়নি। এসব সরঞ্জামের আর্থিক মূল্য ৫,২৮,০০,০০০ টাকা। বিশেষায়িত বাহিনীর এসব খোয়া যাওয়া অস্ত্র ও সরঞ্জাম দ্রুত উদ্ধারের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। যারা আমাদের দেশের মঙ্গল চায় না, সেটা দুষ্কৃতিকারী হতে পারে, জঙ্গি গোষ্ঠী হতে পারে, সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে, তাদের হাতে অস্ত্র চলে যাওয়া মানে সাধারণ জনগণের জন্য একটা বিরাট হুমকি। এসব অত্যাধুনিক অস্ত্র ও যন্ত্রপাতি হারানোয় কারো দায় আছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান এই বিশ্লেষকের। যদি আমরা এই ধরনের ঘটনাকে ভবিষ্যতে যাতে না ঘটে সেই জন্য যদি আমরা তৈরি থাকি, তাহলে যারা এ ধরনের সংগঠনের দায়িত্বে ছিলেন তাদের যদি দায়িত্বের অবহেলা হয়ে থাকে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। কারণ তা না হলে কিন্তু অর্গানাইজেশনস রাখার কোনো জাস্টিফিকেশনই থাকে না। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এসএসএফ-এর অপারেশনাল রুম আরও সুরক্ষিত করতে একটি আলাদা অফিসার্স প্যানেল গঠনের সুপারিশ করেছে তদন্ত পর্ষদ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৫৬ জনকে আসামি করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলাটি করা হয়। মামলাটি করেন হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। জানা যায়, গত ১৯শে জুলাই উত্তরায় গুলিবিদ্ধ হন হাবিবুল্লাহ বাহার। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে রামপুরায় শ্রমিক আমির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান সহ ২৪ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। পৃথক ২ হত্যা মামলায় রিমান্ডে সাবেক ২ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হক। সকালে শুনানিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন নীরব থাকলেও হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করেন শহীদুল হক। এদিকে এক অপহরণ মামলায় রিমান্ডে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে।
আগস্টে ছাত্র জনতা আন্দোলনে পুলিশের সহিংসতা ও নির্মমতার বেশ কিছু ভিডিওচিত্র সামনে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনায় নতুন করে ওঠে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এর মধ্যেই মঙ্গলবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তার হন পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হক। নিরাপত্তা বিবেচনায় দিনের শুরুতেই আদালতে আনা হয় তাদের। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হক এবং মুদি দোকানি আবু সায়েদ হত্যায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ডের পক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবীরা। আইজিপি শহীদুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবদুল্লাহ আল মামুনকে শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে অসুস্থতা বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান তাদের আইনজীবী। তবে শুনানি শেষে আদালত তাদের নানা মেয়াদে রিমান্ডে দেয়। যারা প্রকৃত অপরাধী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার পাওয়া হতো। এই মামলাগুলোতে দেখা যাচ্ছে যে বাদী চিনে না আসামিকে এবং আসামিও জানে না বাদীকে। এদিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় 8 দিনের রিমান্ডে দেয়া হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে। আশুলিয়ায় মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে সম্প্রতি আলোচনায় আসেন তিনি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসুস্থ হয়ে পড়ায় সাবেক এমপি হাজী সেলিমকে রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান এই আদেশ দেন। এর আগে সকালে 5 দিন রিমান্ডের দ্বিতীয় দিনে অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা জানান, হাজী মোহাম্মদ সেলিমকে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর আগে গত রোববার রাজধানীর বংশাইল এলাকা থেকে হাজী সেলিম আটক হন। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সিইসি কাজী হাবিবুল্লাহ আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। সকালে রাজধানীর আগারগাঁয়ে ইসি সচিবালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বিক্ষোভকারীরা সাবেক সিইসি এম নুরুল হুদা ও রকিবউদ্দিন আহমেদেরও বিচার দাবি করেন। এদিকে যে কোনো সময় সিইসি কাজী হাবিবুল্লাহ আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে তারা পদত্যাগের প্রস্তুতিও নিয়েছেন। 2022 সালের 26শে ফেব্রুয়ারি সিইসি হিসেবে কাজী হাবিবুল্লাহ আওয়াল দায়িত্ব গ্রহণ করেন। একই সময় 4 কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে চায় না রাজনৈতিক দলগুলো। জাতীয় পার্টি, গণফোরাম ও খেলাফত মজলিসের নেতারা বলছেন, আগে সংস্কার তারপরে নির্বাচন। তবে সংস্কারের জন্য অনির্দিষ্টকাল সময় দিতেও রাজি নয় তারা। এলডিপি চেয়ারম্যান বলছেন, 6 থেকে 9 মাসের বেশি সময় লাগার কথা নয়। কবে হবে পরবর্তী নির্বাচন, এ প্রশ্ন অনেকের। এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু পরিষ্কার কোনো রূপরেখা পাওয়া যায়নি। তবে একটি বিষয় স্পষ্ট যে সব রাজনৈতিক দলই চায় সংস্কার। কোথায়, কিভাবে এবং কতদিনের সংস্কার সেটির ধারণা চান নেতারা, তবে কেউই তড়িঘড়ি করতে চান না। সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে অতিরিক্ত বিলম্ব যেন না হয় নির্বাচন দিতে। তো এই কথা বলা ছাড়া আসলে এখন আমাদের কাছে এর চেয়ে সঠিক একেবারে এক্সাক্ট কোনো ধারণাও নেই যে কতটুকু সময়ের প্রয়োজন এই পুনর্গঠনগুলো করতে। সরকারকে অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য বলছি না, আমরা বলছি যে এই সংস্কার কাজ করার জন্য যৌক্তিক যে সময় সেটা আমরা সরকারকে দিতে চাই, এবং তার আগে যেন তেনভাবে একটা নির্বাচন করে কোনো কাউকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতার এই বিপ্লব হয়। নির্বাচনের আগে সংবিধান সংস্কারেও গুরুত্ব দিয়েছে কয়েকটি দল, তবে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা জরুরি বলে মনে করেন নেতারা। সংবিধানের আমূল পরিবর্তন, মানবতা ফিরে আসবে, স্বাধীনতার সুফল মানুষ ভোগ করবে, এগুলি করার জন্য হয়তো 5-6 মাস বা আরো হয়তো 2-1 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম দিব না, আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন, এটা আমরা চাই, এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখবো।
এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন, পরামর্শ যেটা চাইবেন আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি, এটা আমরা করব আপনাদের জন্য। নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন জরুরি বলেও মনে করেন নেতারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থানা থেকে লুট হওয়া 3 লাখ গুলি ও 2000 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। অন্যদিকে লাইসেন্স স্থগিতের পর কি পরিমাণ অস্ত্র জমা পড়েছে সেই হালনাগাদ তথ্যও নেই পুলিশের কাছে। যৌথ অভিযানে সব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু অস্ত্র উদ্ধার নয়, অবৈধ ব্যবহারকারীদের আইনের আওতায় আনার তাগিদও দিয়েছেন বিশ্লেষকেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে দেখা গেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও। তাদের গুলিতে অনেক ছাত্র জনতা হতাহত হন। বৈধ অস্ত্রের সঙ্গে দেখা গেছে অবৈধ অস্ত্রের প্রদর্শনীয়। শেখ হাসিনা সরকার পতনের আগে ও পরের 3 দিন দেশের প্রায় 500 থানায় হামলা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী থানা থেকে লুট হয় 5829টি অস্ত্র, 6 লাখের বেশি গুলি ও 31,000 টিয়ার শেল। এই পরিস্থিতিতে 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া 50,000 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবার আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে, তবে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়া হয়নি। পুলিশের তথ্য বলছে লুট হওয়া অস্ত্র জমা পড়েছে 3763টি, আর উদ্ধার হয়নি 2000-এর বেশি। সবচেয়ে আতঙ্কের বিষয় 6 লাখ গুলির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র 3.25 লাখ। এখনও উদ্ধার হয়নি 3 লাখ গুলি। এছাড়াও 9000 টিয়ার শেল, 2500 সাউন্ড গ্রেনেড সহ বেশ কিছু গোলাবারুদও উদ্ধার হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লুটের অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার না হলে প্রভাব পড়তে পারে আইন শৃঙ্খলায়। যেটা শুরু হয়েছিল নরসিংদীর জেল ব্রেক থেকে, এবং সেদিনও অনেক অস্ত্র বেরিয়ে গেছে। তার মধ্যে কিছু কিছু ফেরত এসেছে, এখন অনেক কিছু ফেরত আসেনি, এবং এরপরেও আরও অনেকগুলো জেল ব্রেক হলো। এই সঙ্গে যে সারা দেশব্যাপী আপনার থানাগুলো লুট হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং অস্ত্রগুলো লুট হয়েছে মনে হচ্ছে না একটা প্ল্যান করে এগুলো হয়েছে। বৈধ অস্ত্র ব্যবহার করে কারা অবৈধ কাজ করেছে তাদেরকেও চিহ্নিতের দাবি অপরাধ বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বিনষ্ট করা অথবা কোনো অস্থিরতা সৃষ্টি করা, সামাজিক বা আইনশৃঙ্খলার ক্ষেত্রে শৃঙ্খলাকে ভেঙে দেওয়া, এরকম কোনো বৃহৎ পরিকল্পনা থাকলে সেগুলোকে তাদের নিশ্চয়ই তাদের গ্রেপ্তার করলে তাদেরকে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলো কিন্তু তাদের কাছ থেকে জানা যাবে। সব ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে মঙ্গলবার মধ্যরাত থেকে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 দশক কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। হত্যা, চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে 22টি মামলা হয়েছিল। মঙ্গলবার রাত 9টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। জেলা লুৎফর রহমান জানান, মঙ্গলবার শেখ আসলামের জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে রাত 9টায় তাকে মুক্তি দেওয়া হয়। 2005 সালের 31শে জানুয়ারি গ্রেপ্তার হন তিনি, আর কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন 2014 সাল থেকে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলা সহ মোট 22টি মামলা দায়ের করা হয়। তবে বেশিরভাগ মামলায় সাক্ষী না থাকায় খালাস পান তিনি। সবশেষ তার বিরুদ্ধে 1997 সালে তেজগাঁয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় মামলা হয়। এ মামলার 24 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত পুলিশ মাত্র 14 জনকে আদালতে হাজির করেছে। বিগত 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা দেখবেন। বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি। দুর্গত এলাকায় কাঁচা ঘরবাড়ি ধসে পড়ার শঙ্কা, সুপেয় পানির অভাব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 দিন বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। 8ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ইউনূসের সঙ্গী হয়েছেন 20 জন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মোট 6টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের হাতে রেখেছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 2 ডজন দপ্তরে
সচিব পদে রদবদল আনা হয়েছে। আগের সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডজন খানেক কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনে আগের সরকারের প্রভাব কমাতে আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো 5 জন অতিরিক্ত সচিবকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় প্রশাসনে ফিরিয়ে এনেছে। পবিত্র আখেরি চাহার সোমবার আজ সারা দেশে শ্রদ্ধা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। আখেরি চাহার সোমবার ফার্সি শব্দ, এর অর্থ শেষ চতুর্থ বুধবার। হিজরি 23 সনের এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষবারের মতো রোগ মুক্তি লাভ করেন। শেষবারের মতো নামাজের ইমামতিও করেন তিনি। প্রতি বছর হিজরি সফর মাসের শেষ বুধবার মুসলিমরা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি অতিবাহিত করেন। আখেরি চাহার সোমবার উপলক্ষে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দুশ্চিন্তায় গ্রামের দরিদ্র পরিবারগুলো। দীর্ঘদিন পানি থাকায় বেশিরভাগ কাঁচা ঘরের মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কাঠামো। এছাড়া সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে মানুষ। কুমিল্লায় গোমতী নদীর ভাঙনে বন্যা কবলিত বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া ও দেবিদ্বারে পানি কমছে। মনোহরগঞ্জ, লাকসাম আর নাঙ্গলকোট উপজেলার পানি নামছে ধীরে। এসব এলাকার বেশিরভাগ গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে 223টি স্কুল। 13 দিনের মতো পানি বন্ধ ছিল, অনেক কাদা জমে গেছে, টোল টেবিলের উপরে কাদা জমে গেছে। এটি আমরা পরিষ্কার করছি, 3-4 দিন লাগাইয়া 4 জন মানুষে পরিষ্কার করছি। এখন আরো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীতে বন্যার পানি নেমে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র আত্মীয় স্বজনের বাসা থেকে ঘরে ফিরছেন দুর্গতরা। তবে কাঁচা ঘরের মাটি সরে যাওয়ায় সেগুলো দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত এবং প্রতিদিনের খাবার জোগান নিয়ে দরিদ্র পরিবারগুলো দুশ্চিন্তায়। অনেক এলাকায় পুরোপুরি পানি না সরায় চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। পানি আস্তে আস্তে নামতেছে, বাড়িতে আসি দেখি যে কোনো ব্যবস্থাই নেই। চুলেতে পানি উঠে গেছে, খাবার দাবার কোনো ব্যবস্থা নেই। আমাদের টয়লেটে যাইতে অনেক সমস্যা। দুয়ার দরজা জানালা সব পচে গেছে, পচি মাটির সঙ্গে সব মিশে গেছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 5.5 লাখের বেশি পরিবার। পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র ও কাঁচা ঘরবাড়ি। বাড়ি ফিরলেও অনেকেরই বাসস্থান বসবাসের অনুপযোগী। পানি কমে বাড়তেছে, পানি কমতেছে না। এখানে আমাদের এখানে টান দেয়, শুকনো খাবার দেয়, কিন্তু আপনার যে বাড়ি খাবার দিতেছে না। এদিকে বন্যার পানির চাপে মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয় জোয়ারের সময়। ফেনীর দক্ষিণাঞ্চলে ঢুকছে পানি। এর প্রভাবে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষে অন্তত 84 জন আহত হয়েছেন। বিরোধপূর্ণ একটি বাড়ির দখল নেয়ার চেষ্টাকালে বিএম কলেজের এক সমন্বয়কের মারধরের জেরে এ সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত 11টা থেকে 4টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। বিএম কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাতে কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর জেরে মঙ্গলবার রাত 11টার দিকে বটতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী হামলার শিকার হন। এরপর 2 পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় মোট 4টি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 4:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও এই অনুসন্ধান চলবে বলে জানায় সংস্থাটি। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কাঁচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রিরও অভিযোগ তোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানি এক্সচেঞ্জ হাউসের ডলার এন্ডোর্সমেন্টের সীমা 1000 থেকে বাড়িয়ে 5000 করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি এক্সচেঞ্জে পাসপোর্টের পরিবর্তে এনআইডি দিয়েও ডলার কেনা বেচা করা যাবে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে প্রতিনিধিদের আলোচনায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি MS জামান জানান, ব্যাংক যে দরে ডলার বিক্রি করবে তার সঙ্গে 1 টাকা যোগ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আগের মতোই বিক্রি করতে পারবে। এখন 5,000 হয়েছে, এখন আপনি 3,000, 4,000, 5,000 আপনি সর্বোচ্চ 5,000 পর্যন্ত ক্যাশ ডলার নিতে পারবেন। পাসপোর্ট এন্ডোজ করে আপনি নিতে পারতেছেন, তাহলে তো আর আপনার ওই খোলা বাজারও যাওয়া লাগতেছে না। খোলা বাজার তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কার মার্কেট বন্ধ হয়ে যাবে। মানি এক্সচেঞ্জ মার্কেটে এটা সচল থাকলে এই বেনিফিটটা আপনার প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, দেশের ভিতরে যারা আছে, দেশের বাইরে যারা আছে, তারা এই সুবিধাটা ভোগ করবে। খুলনার রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ, কিন্তু গ্যাস সংকটে বাণিজ্যিক উৎপাদন পেছাতে হচ্ছে আরও 2 বছর। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের মেয়াদে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল প্রকট, ফলে গ্রাহকদের গুনতে হয়েছে বাড়তি মূল্য। 2018 সালে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু হয়। ব্যয় ধরা হয় প্রায় 8.5 কোটি টাকা। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির অধীনে প্রকল্পটি 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। পরে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ে। এখন পর্যন্ত ভৌত কাজ 82% শেষ। চলতি বছরই বাকি কাজ শেষ হবে, কিন্তু গ্যাসের অভাবে বাণিজ্যিক উৎপাদন পিছিয়েছে জানুয়ারি 2027 পর্যন্ত। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে, সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা। FSRU ওই যে বললাম, আগে তো সব ওইসব কন্ট্রাক্ট করছে, আমরা তো সেই কন্ট্রাক্টে তো আমরা যেতে পারবো না। আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে, তো সেটাও করতেও 2-3 বছর লাগবে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ সবচেয়ে কম, কিন্তু গ্যাসের অভাবে 12,000 মেগাওয়াট সক্ষমতার প্রায় অর্ধেকই ব্যবহার হয় না বলে মত বিশেষজ্ঞদের। এতে তরল জ্বালানি ও কয়লা বিদ্যুতের বাড়তি খরচের চাপ পড়ে গ্রাহকের ওপর। বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যে আগ্রহ এবং যে কর্মযজ্ঞ চালিয়েছি, গ্যাস সরবরাহের ক্ষেত্রে সেই কর্মযজ্ঞ আমরা চালাইনি। এর একটা কারণ হতে পারে, বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে আমরা যারা ইনভলভ থাকে সেখানে অর্থের যোগান এবং অর্থের দেনা পাওনার ব্যাপার আছে, উৎসাহটা সেখানে বেশি থাকে। ফলে এর বোঝাটা গ্রাহককে নিতে হচ্ছে, সাশ্রয়ী বিদ্যুৎ গ্রাহক পাচ্ছে না। রূপসা বিদ্যুৎ কেন্দ্রে দেয়া এডিবির 4,500 কোটি টাকার ঋণ 25 বছরে শোধ করতে হবে। উৎপাদন পিছিয়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে 3 বছর সময় পেছানোর আবেদন করা হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসালম গ্রুপের মালিকানাধীন 4 ব্যাংক এবং পদ্মা ব্যাংকে জমা রাখা প্রায় 1100 কোটি টাকা ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারল্য সংকটে ভুগতে থাকা এইসব ব্যাংকে আমানত রেখে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কার ইশারায় ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপুল পরিমাণ আমানত রাখা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এসালম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় প্রায় 926 কোটি টাকার আমানত রাখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পদ্মা ব্যাংকে 179 কোটি টাকা। আমানতের মেয়াদ পূর্ণ হলেও সুদ দিচ্ছে না পদ্মা ব্যাংক। অন্যদিকে এসালমের ব্যাংকগুলো থেকে নগদ টাকা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রায় 1100 কোটি টাকা নিয়ে বিপাকে বন্দর কর্তৃপক্ষ। বিশিষ্টজনরা বলছেন, বিশাল অঙ্কের টাকা রাখতে ব্যাংক বাছাই প্রক্রিয়া সঠিক ছিল না। এর পেছনে কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। শুধুমাত্র কি কারো নির্দেশে আঙ্গুলি হেলনে করেছে, নেপথ্য কোনো ইশারায় করেছে, নাকি নিজেরও সেভাবে লাভবান হয়ে করেছে, এটাই হচ্ছে তদন্ত করার বিষয়। কিছু ভালো ব্যাংকের প্রতি মানুষের এখন আস্থা অনেক অনেক বেশি আছে অন্য ব্যাংকগুলোর তুলনায়। সুতরাং এখানে আস্থার একটা ব্যাপার আছে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওদের কোনো গাফিলতি ছিল কিনা, ওদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, বা কারোর সঙ্গে কোনো রকম কোনো যোগসাধক ছিল কিনা, সেটা খতিয়ে দেখা দরকার। এদিকে নগদ অর্থ না পাওয়ায় গত সপ্তাহ থেকে এসালম সংশ্লিষ্ট 9টি ব্যাংকের পে অর্ডার চেক গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। আমানত রাখার বিষয়ে সরকারি নীতি অনুসরণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের একটা নির্দেশনা ছিল, এই সকল সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে স্থায়ী আমানত সেটা 50% সরকারি ব্যাংক এবং 50% বেসরকারি ব্যাংকে রাখা যাবে।
সেই হিসাবে আমাদের আমানতের 50% আমরা বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিনিয়োগ করতাম। টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে বন্দর কর্তৃপক্ষ, তবে কবে নাগাদ উদ্ধার করা যাবে সেটি এখনো পরিষ্কার নয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের গুলিতে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দুপক্ষের সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হয়ে রিকশা চালক সোনু নিহত হন। নিহত সোনু জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় তিনি বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার ঘটনার মামলার প্রস্তুতি চলছে জানিয়েছে পরিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্তির বিনা চিকিৎসায় মৃত্যুর বিচার এবং তার বন্ধুদের নামে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। সকালে শহরের ডিবি রোডে গাইবান্ধাবাসী ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহত দীপ্তির পরিবার, সহপাঠী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, 30শে আগস্ট ঢাকার কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় আহত হয় দীপ্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষের অবহেলায় বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুটি মৃত্যুর ঘটনায় হামলা ও ভাঙচুর হয়। তার সাথে দীপ্তর বন্ধুরা জড়িত ছিল না। বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে তার বন্ধুদের মামলায় জড়ানো হয় বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরের কয়েকটি কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। তবে এসব ঘটনায় জড়িতরা বেকার এবং চাকরি প্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। সকালে সাভার আশুলিয়া ইপিজেড এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানায় ছুটি দিয়ে দেয়। পরে বিক্ষুব্ধরা চালু কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল ছোড়ে। এতে নিরাপত্তার সংখ্যায় ছোট বড় 20টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বেকার এবং কর্মপ্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। এদিকে গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস এলাকার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এই সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যান তারা। এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত রয়েছে।